আসসালামু আলাইকুম। সো আজকে আমরা আবার চলে এসেছি ভাই অনুশীলনী প্রশ্ন সমাধানে। আজকে আমাদের চ্যাপ্টারটা হলো পদার্থ বিজ্ঞান ২য় পত্রের চলতরিৎ চ্যাপ্টারটা। সো দেখি ১ম প্রশ্নটা কি? ১ম প্রশ্নটা হলো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক রোধের কোন পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে তার রোধের যে বৃদ্ধি করতে তাকে ওই পরিবাহীর উপাদানে কি বলে? ভাই ওই পরিবাহীর উপাদানের রোধের উষ্ণতা সহগ বলে। বা এটার আরেকটা নাম আছে সেটা হলো তাপমাত্রা গুণাঙ্ক। যেমন ধরো অ্যালুমিনিয়ামের তাপমাত্রা গুণাঙ্ক কত? এগুলা কিন্তু প্রশ্ন আসে ভাইয়া এগুলা রেগুলার বেসিসে প্রশ্ন আসে যে ভাই তাপমাত্রা গুণাঙ্ক কত? বা আমাদের রোধের উষ্ণতা সহগ কত? তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একক রোধের কোন পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে তার রোধের যে বৃদ্ধি ঘটে তাকে আমরা বলি ওই পরিবাহীর উপাদানের রোধের উষ্ণতা সহগ। ডান। এরপরে নিচের কোনটির রোধের উষ্ণতা সহগ ঋণাত্মক? আমরা জানি যে ভাই পরিবাহীর ক্ষেত্রে রোধের উষ্ণতা সহগ হলো ধনাত্মক। রোধের উষ্ণতা সহগ কি? ধনাত্মক। কিন্তু অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর বলি আমরা যাকে বা সেমিকন্ডাক্টর বলি আমরা যাকে তাদের রোধের উষ্ণতা সহগ হলো ঋণাত্মক। তাদের রোধের উষ্ণতা সহগ কত? ঋণাত্মক। সো এখানে ভাই যেটা ঋণাত্মক কোনটা হবে? যেটা হলো আমাদের অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর। উত্তর কি হবে? উত্তর হবে সিলিকন। দেন ২১০ ওয়াট ক্ষমতার একটি বাল্ব ৫ মিনিটে কত ক্যালোরি তাপ উৎপন্ন করবে? ভাই দেখো এইসব ম্যাথ করার ক্ষেত্রে আমাদের এই এককগুলো মাথায় রাখতে হবে। যেমন আমার যেহেতু তাপ বলছে তার মানে আমি এই জায়গায় কাজ বের করব। কি বের করব? কাজ। আমরা কাজের কি জানি W ইজ ইকুয়াল টু যেহেতু আমাদের ক্ষমতা দেওয়া আছে সো পি দিয়ে আমাদের এটা কি যে W ইজ ইকুয়াল টু পিটি। W ইজ ইকুয়াল টু কি? পিটি মানে আমাদের যে ক্ষমতা বা পাওয়ার তার সাথে সময়ের গুণফল। তো এটাকে আমি জুল পার সেকেন্ড এককে নিয়ে যাই। জুল পার সেকেন্ডে বা আমাদের জুলের যে এককটা আছে সেই জুলের এককে যদি আমি নিয়ে যাই তো এই জায়গায় কি আমাদের ২১০ আর এই জায়গায় আমাদের কি টাইম কত? ৫ মিনিট। ৫ মিনিট মানে ৫ × ৬০ সেকেন্ড। তো এই জায়গায় আমি যদি গুণ করি, গুণ করলে আমি কি পাবো? যে ভাই ২১০ × ৩০০। এখন আমি যদি ২১০ কে ৩০০ দ্বারা গুণ করি মানে ৩০০ যদি ২১০ দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো? ০ ০ ০ হাতে একটা ০ তো এই জায়গায় ৩০০ হাতে ২টা ০ তারপরে কি ৬০০ আমি পাচ্ছি কি ৬৩,০০০। আমি কি পাচ্ছি? ৬৩,০০০। এখন তুমি যে ৬৩,০০০ পাইলা এটা কোন এককে ভাই? জুলের এককে। এই জায়গায় আমি ওয়াট আর সেকেন্ড গুণ করে কি পাইছি? আমি এই জায়গায় জুল পাইছি। এখন তোমাকে বের করতে বলছে ক্যালোরিতে। তোমাকে কিসে বের করতে বলছে? ক্যালোরিতে। এখন আমরা কি জানি? যে ভাই 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। সো তাহলে ৬৩,০০০ জুল সমান কত ক্যালোরি হবে? ভাই আমি এই ৬৩,০০০ কে 4.2 দ্বারা ভাগ করব। ৬৩,০০০ কে 4.2 দ্বারা ভাগ করব। তুমি যদি ভাই শুধু 4 দ্বারাই ভাগ করো তুমি একটা কাছাকাছি পর্যায়ে চলে যাবা। সো 4 দ্বারা যদি আমি ভাগ করি তো আমার কত আসবে ভাই? ১৫,০০০ এর উপরে কিছু একটা। কি আসবে? ১৫,০০০ এর আশেপাশে কিছু একটা আসবে। তো দেখো ১৫,০০০ এর আশেপাশে ভাই আমার অপশন আছে একটা। তো উত্তর হবে একটাই ১৫,০০০। উত্তর কি? ১৫,০০০ ডান। এরপরে আর ওহম রোধ বিশিষ্ট কোন পরিবাহীর মধ্য দিয়ে আই অ্যাম্পিয়ার বিদ্যুৎ টি সময় ধরে প্রবাহিত হলে উৎপন্ন তাপ কত হবে? ভাই দেখো তাপের একটা ফর্মুলা আমরা জানি যে H ইজ ইকুয়াল টু 0.24 I স্কয়ার RT। এখানে H ইজ প্রপোর্শনাল টু I স্কয়ার মানে আমাদের তাপমাত্রার সাথে বর্গের সমানুপাতিক, আমাদের রোধের সাথে সমানুপাতিক আর সময়ের সাথেও সমানুপাতিক। এখন আমার যেহেতু এককটা হলো ক্যালোরি, এককটা যেহেতু ক্যালোরি সো জুল থেকে যখন আমি ক্যালোরি করতে যাব তখন আমার কি করতে হয়? 0.24 দ্বারা গুণ করতে হয়। কি দ্বারা গুণ করতে হয়? 0.24। আমরা জানি 1 জুল ইজ ইকুয়াল টু 0.24 ক্যালোরি। সো যখন আমি কোনো একটা যেগুলোকে ক্যালোরিতে কনভার্ট করব তখন ভাই আমি এই যে 0.24 দ্বারা গুণ করতে পারি বা 4.2 দ্বারা ভাগ করতে পারি। সো এই জায়গায় কি H ইজ ইকুয়াল টু 0.24 I স্কয়ার RT ক্যালোরি। ডান। এরপরে কি আসে ভাই? সহজে পানি গরম করতে হলে আমার কি করতে হবে? ভাই দেখো এই জায়গায় আমাদের কি নিয়ে কথা বলছে? বিদ্যুৎ মানে আমার I, রোধক মানে হলো আমার R, মানে কি? R। সো W এর সাথে I আর R মিলে আমার কি ফর্মুলা আছে? ভাই আমি একটা ফর্মুলা মনে রাখি, ওই ফর্মুলা দিয়ে বাকি সবকিছু ডিরাইভ করি। তো একটা ফর্মুলা কি? W ইজ ইকুয়াল টু PT, আবার P ইজ ইকুয়াল টু কি? VI। আমি এটা থেকে যে কোনো ফর্মুলা বের করতে পারি। আরেকটা ফর্মুলা আমি মনে রাখি সেটা হলো Q ইজ ইকুয়াল টু IT। সেটা আমাকে পরবর্তীতে হেল্প করবে। তো এই জায়গায় আমাদের যেহেতু P ইজ ইকুয়াল টু VI, আমার এই জায়গায় আছে I আর R নিয়ে কথাবার্তা।
তো আমি এটা থেকে আর এ নিয়ে যাব। সো আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু আই আর। সো ভি মানে কি, আমি ভি এর জায়গায় কি বসাইতে পারবো, আই আর। সো এই জায়গায় কি আই আর ডট আই মানে কি আই স্কোয়ার আর। এটা যদি এই জায়গায় বসাই তো ডাব্লিউ ইকুয়াল টু কি আসবে, আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি। সো আমার এইখানে তড়িৎ প্রবাহ যত বেশি হবে, রোধ যত বেশি হবে, আমার এই জায়গায় কাজ তত বেশি হবে। কাজ যত বেশি হবে পানি তত গরম হবে। সো আমার তড়িৎ প্রবাহ হইতে হবে বেশি, রোধও হইতে হবে বেশি। কোন জায়গায় দুইটাই বেশি আছে না, আমাদের বিতে। তো উত্তর হবে সেটা, বুঝতে পারছো? সো ফর্মুলা একটা মনে রাখবো, এটা থেকে বাকি সব ডিরাইভ করবা। সব মনে রাখতে গেলে তোমার মাথা মতো আওলায় যাবে। ডান। এরপরে একটি তারের দৈর্ঘ্য হলো এল, ব্যাসার্ধ আর, আপেক্ষিক রোধ রো হলে এতে আই প্রবাহ মাত্রা পাঠালে কত হারে তাপ উৎপন্ন হবে, কত হারে তাপ উৎপন্ন হবে। ভাই দেখো, আমি তো জানি তাপের ফর্মুলা কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি, পি ইজ ইকুয়াল টু ভিআই, পি ইজ ইকুয়াল টু ভিআই। সেখান থেকে আমি যেহেতু রোধ টোধ দেখতেছি মানে আর বের করতে পারবো, আমার আবার আই প্রবাহ মাত্রা আছে, তার মানে এটাকে আমি ওই আই আর আর এ নিয়ে যাবো। সো পি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, আই স্কোয়ার আর। আমি আগের পেজ থেকে শিক্ষা নিয়েছি, পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, ডাব্লিউ ইকুয়াল টু আমি লিখতে পারবো কি আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি লিখতে পারবো না? সো আমার বলছে যে কত হারে তাপ উৎপন্ন হবে, মানে আমি টি, আমার যে টিটা আছে সেই টিটাকে আমি কনস্ট্যান্ট ধরে নেব। তো আমার হার যদি বলে তাহলে আই স্কোয়ার আর। তো এখন আমি আর এর ফর্মুলা কি জানি, আর এর ফর্মুলা আমরা জানি যে রো এল বাই এ। আমার তো এই জায়গায় ক্রস সেকশনাল এরিয়া দেওয়া নাই, প্রচ্ছচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা দেওয়া নাই। তো আমার এখানে আর থেকে বের করতে হবে। আমি এ সমান কি জানি, আমি রোটাকে উপরে নিয়ে গেলাম যে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। সো এই পুরো আর এর বিষয়টাকে আমি এই জায়গায় বসাই দেব। এই জায়গায় বসালে তখন আমি কি পাবো, আই আই স্কোয়ার ইন্টু উপরে কি আমাদের রো এল, নিচে হলো পাই আর স্কোয়ার। আমি যখন পুরোটাকে সুন্দরভাবে গুছাবো তখন আসবে আই স্কোয়ার, আই স্কোয়ার রো এল পাই আর স্কোয়ার। এখন তুমি দেখো তো এটা কোন জায়গায় মিলে, যে অপশনটাতে আমার এটা মিলবে সেটা হবে উত্তর। দেখো তো কোনটায় মিলে, যে আই স্কোয়ার রো এল, এই যে আই স্কোয়ার রো এল পাই আর স্কোয়ার। তো বি হলো উত্তর। বুঝতে পারছো কি পারো নাই? খুবই সহজ, একটা ফর্মুলা থেকে আমরা সব ডিরাইভ করতে পারি। তারপরে বলছে তাপের যান্ত্রিক সমতার একক কি? ভাই তাপের যান্ত্রিক সমতার একক হলো জুল পার ক্যালোরি। ডান। কোন প্রবাহীতে প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হলে উৎপন্ন তাপের পরিমাণ কত গুণ হবে? ভাই তাপের সাথে প্রবাহ মাত্রার সম্পর্কটা কি? এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। সো আমার বলছে প্রবাহ মাত্রা 3 গুণ। সো আর কত হবে? অবশ্যই এইচ ইজ প্রপোর্শনাল টু 3 স্কোয়ার। তার মানে কত গুণ হবে? 9 গুণ হবে। কয় গুণ হবে? 9 গুণ। ভেরি সিম্পল, ফর্মুলা জানলেই হয়ে যায়। তারপরে বিদ্যুৎ প্রবাহের ফলে তাপ উৎপন্নের ক্ষেত্রে জুলের প্রবাহকালের সূত্রের রূপ কোনটা? ভাই দেখো এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, তারপরে কি বলছে এইচ ইজ প্রপোর্শনাল টু আর, এইচ ইজ প্রপোর্শনাল টু টি এবং এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। এখানে জাস্ট বলতে চাইছে যে আমার বিদ্যুৎ প্রবাহের ফলে ক্ষেত্রে আমাদের প্রবাহকালের রূপ, প্রবাহকাল মানে আমার টাইমের সাথে, কিসের সাথে? টাইমের সাথে। তো টাইমের সাথে সম্পর্ক কোনটা? ভাই এইচ ইজ প্রপোর্শনাল টু টি। ডান। প্রবাহ মাত্রা বললে আই, রোধের সাথে বললে আর। ডান। কোনটি জুলের সূত্রকে সমর্থন করে না? তো আমরা জানি এইচ ইজ প্রপোর্শনাল টু টি, ঠিক। এইচ ইজ প্রপোর্শনাল টু আই, ভুল। আমরা জানি এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। ডান। এরপরে প্রবাহ ঘনত্বের একক কি? প্রবাহ ঘনত্বের একক আমরা কি জানি, জে ইজ ইকুয়াল টু আই বাই এ, মানে একক ক্ষেত্রফলে আমার কতটুকু তাপমাত্রা প্রবাহিত হচ্ছে। আই মানে কি অ্যাম্পিয়ার, আর এ মানে কি মিটার স্কোয়ার। তো একক হবে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। উত্তর হলো এটাই। ডান। আপেক্ষিক রোধের একক কোনটা? ভাই আপেক্ষিক রোধের একক আমরা কি জানি, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। যদি আমি এই আপেক্ষিক রোধটাকে একপাশে রাখি, সুতরাং রো ইজ ইকুয়াল টু কি হবে, আর এ বাই এল। আমি যদি এই দুইটার একককে সেম রাখি তো একক দুইটা কি হবে, যে ভাই আর এর একক হলো আমাদের ওহম, এ মানে কি মিটার স্কোয়ার, আর এল মানে কি মিটার। তো একটা কাটা যাবে, তো এটা কি হবে, ওহম মিটার। উত্তর কি হবে, ওহম মিটার। সিম্পল এন্ড ইজি। ডান।
নিচের কোন বিষয়ের উপর রোধ নির্ভর করে না? আমরা রোধ নির্ভর করে কিসের উপরে? আমরা জানি যে একটা জায়গার রোধ নির্ভর করবে সেটার যে উপাদান এটার উপর, আপেক্ষিক রোধ, তারপর হলো সেটার দৈর্ঘ্য, তারপরে সেটা প্রত্যুষদের ক্ষেত্রফল, আরেকটা হলো ভাই তাপমাত্রা। আরেকটা কি? তাপমাত্রা। এই 4টা জিনিসের উপর আমার রোধ নির্ভর করে। তো এখানে নাই কোনটা? এখানে নাই কোনটা? তড়িৎ প্রবাহ। সো তড়িৎ প্রবাহের উপর আমাদের রোধ নির্ভর করে না। ডান। 3 ওহম রোধের একটি তারকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হলো। এর একটি বাহুর প্রান্তদ্বয়ের মধ্যবর্তী রোধের মান কত হবে? তো একটা সমবাহু ত্রিভুজ তুমি আঁকো। ধরো এটা হলো তোমার একটা সমবাহু ত্রিভুজ। কি বলছে? 3 ওহম রোধের একটি তারকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হয়েছে। মানে আমি প্রত্যেকটা বাহুতে রোধ দিব। কতটুকু? যেহেতু 3 ওহম, 3 ভাগে ভাগ করলে আমাদের হবে কত করে? 1 ওহম করে। কত করে হবে? 1 ওহম করে। আমি দিলাম এই জায়গায় 1 ওহম দিলাম, এই জায়গায় দিলাম 1 ওহম, এই জায়গায় দিলাম 1 ওহম। এখন তুমি বলো, আমি ধরো এটা হলো এ, এটা হলো বি, আমি এই দুটার মধ্যে বের করতে চাচ্ছি যে আমার এই দুই প্রান্তের মধ্যে আমার রোধের মান কত। আমি যদি এই দুইটার ক্ষেত্রে দেখি, উপরের দুইটা বলো তো, উপরের দুইটার ক্ষেত্রে আমার কি এটা শ্রেণী সমবায় আছে না? তুমি দেখে বুঝতে পারছো যে বরাবর চলে গেছে, মানে শ্রেণী সমবায়। সো উপরেরটা থেকে আমরা কি পাবো? যে ভাই এই যে এ বি, এই জায়গায় 1 ওহম, আর উপরেরটা যদি আমি দেখি এই জায়গায় আমার দুইটা শ্রেণী সমবায়, তো এই জায়গায় দুইটা যোগ হয়ে যাবে 2 ওহম। দুইটা যোগ হয়ে কি হবে? 2 ওহম। আর এইটা কি সমান্তরালে আছে না? যে দেখো দুইটা হলো কি একই বিন্দু থেকে শুরু। সো এটা হলো আমাদের সমান্তরাল আছে। সমান্তরালে থাকলে আমাদের শ্রেণীতে থাকলে কি যোগ হয়, সমান্তরালে থাকলে কি ইনভার্সলি যোগ হয়। সো সেটা কি হবে? যে আমাদের রোধ 1/r ই ইজ ইকুয়াল টু 1/1 প্লাস 1/2, যোগ করলে পাবো 3/2। এবং যেহেতু এটা উল্টা হবে, সো আর ই হবে এটার ইনভার্স 2/3 ওহম। ক্যালকুলেশন বুঝতে পারছো? যে ভাই শুরুতে সমবাহু ত্রিভুজ বলছে, সো আমি 3টা বাহুতে 1 ওহম করে ভাগ করে দিব। তারপরে দেখতেছি এই দুইটা হলো শ্রেণীতে আছে, যোগ হবে। তারপরে দেখতেছি এটা সমান্তরালে আছে, সো এটা আমাদের ইনভার্সলি যোগ হবে। ডান। তারপর সমান রোধ বিশিষ্ট দুটি তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে এত এত, তার দুটির ব্যাসার্ধের অনুপাত কত? রোধ সমান বলছে, আমরা কি জানি? রোধ সমান দুটি তামার তার, দুইটাই তামার তার, মানে আমাদের আর ও সমান, আর হলো ইকুয়াল, আমাদের আবার রো হলো ইকুয়াল। কারণটা কি? আমাদের দুইটাই তামার তার, উপাদান সেম। আমরা আর এর ইকুয়েশনটা কি জানি? আর ইজ প্রপোর্শনাল টু রো এল বাই এ। তো দুইটা যদি তার হয়, দুইটার রোধের ইকুয়েশন আমরা কি লিখতে পারবো? R1 বাই R2 ইজ ইকুয়াল টু L1 বাই A1 L2 বাই A2। ওকে, এখন ভাই এই দুটো হলো সমান, এই দুটা কি সমান। তো আমি এটাকে এমন ভাবে লিখতে পারবো যে L1 বাই A1 ইজ ইকুয়াল টু L2 বাই A2, L2 বাই A2। তো আমি এই যে L1 L2 বা A2 এটাকে আমি তারপরে কিভাবে লিখতে পারবো? তারপর এটাকে আমি কি লিখতে পারি? যে ভাই আমার বলছে দুইটা দৈর্ঘ্য হলো 1 আর 9। তো 1 আর 9 হইলে কি? যে আমার 1/A1 ইজ ইকুয়াল টু 9/A2। এখন A ইজ ইকুয়াল টু আমরা কি জানি? A ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার। তো আমি লিখতে পারি 1/পাই R1 স্কয়ার ইজ ইকুয়াল টু 9/পাই R2 স্কয়ার। তো এই জায়গায় দেখো আমার এই যে পাই কাটা, সো আমি এটাকে এখানে এইভাবে লিখতে পারবো যে আমার R2 স্কয়ার বাই R1 স্কয়ার ইজ ইকুয়াল টু 9/1, ইজ ইকুয়াল টু কি 9/1। সো আমি যদি এটাকে রুট ওভার করে দেই তাহলে কি আসবে? R2 বাই R1 ইজ ইকুয়াল টু 3/1। কিন্তু আমার চাইছে তার দুটির অনুপাত, প্রথমে আমার R1 লিখতে হবে। R1 যদি প্রথমে লিখি তাহলে কি হবে? R1 is to R2 is equal to 1:3। ওকে, বুঝতে পারছো? উত্তর হবে কি 1:3। বুঝতে পারছো কি পারো নাই? বুঝতে পারছো যে ভাই আমি কিভাবে আসছি, এ এর মান কিভাবে পাই আর স্কয়ার বসাইছি। আর যেহেতু আমার তার দুটির ব্যাসার্ধ, যেহেতু দৈর্ঘ্যর
হিসাবে আমার 1 আগে। সো 1 এর ক্ষেত্রে কি আমাদের L1 ছিল, সো R1টাকে আগে বসাইতে হবে 1:3 ডান। এরপরে যদি আর রোধ বিশিষ্ট দুটি তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে তার আপেক্ষিক রোধ কত হবে? হ্যাঁ, আমার বলছে আর রোধ বিশিষ্ট দুটি তামার তারের দৈর্ঘ্য। ভাই দুটি তামার তার তা দুইটাই হলো তামার তার, তাহলে তার কি উপাদানের কি কোনো পরিবর্তন হবে? তার উপাদান কি সেম না? যখন উপাদান সেম থাকবে তখন রো হবে সেম, বা আমাদের যে আপেক্ষিক রোধ সেটাও সেম হবে। ডান। তারপরে একটি নলাকার তামার তারের দৈর্ঘ্য হলো আর, আয়তন সমান রেখে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে পরিবর্তিত রোধ কত? আয়তন সমান মানে কি? V is equal to AL। আয়তন সমান মানে কি? আমাদের V is equal to AL, এটা দুইটা ক্ষেত্রে সমান, V1 আর V2। সো আমার বলছে পরিবর্তিত রোধ কত। সো আমি জানি যে ফর্মুলা, দুইটা কি তামার তার, সো সেম। সো আমার এই জায়গায় R is equal to rho L by A, L by A। সো আমি R1 এর ক্ষেত্রে এটা লিখতে পারবো যে L1 by A1, R2 এর ক্ষেত্রে L2 by A2। এখন বলছে পরিবর্তিত রোধ কত। তো আমি R2 এর ক্ষেত্রে কি, যে আমি দেখো ধরো R1, সো L1 A1, R2 এর ক্ষেত্রে কি রো সেম, L2 আর হলো A2, L2 আর কি A2। আমাকে বলছে যে ভাই তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, এখন আমি কি জানি V1 is equal to V2, তার মানে A1 L1 is equal to A2 L2, A1 L1 is equal to A2 L2। সো এটা কি আমি কি লিখতে পারবো যে ভাই আমাকে বলছে যে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, তার মানে A1 L1 is equal to A2 into 2L1। সো L1 L1 কাটা, আমি তাহলে কি লিখতে পারবো A1 is equal to 2 A2 লিখতে পারি না, A1 is equal to 2 A2। সো আমি এই R2 তে এই ভ্যালুগুলো বসাই দিব, ভ্যালুগুলো বসাইলে কি হবে যে রো আমার L2 এর মান কি বলছে, L2 এর মান হলো আমার 2L1, দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে। আর A2 এর মান আমি কি পাচ্ছি A1/2, A2 এর মান কি, A2 এর মান কি, A2 এর মান হবে A1/2। তো আমি এই জায়গায় A1/2 বসাই দেই, আমি এই জায়গায় A1/2 বসাই দেই। তো এই জায়গায় কি আসতেছে রো L1/A1 ইন্টু 4, রো L1/A1 ইন্টু 4। আমি এইটুককে কি লিখতে পারি, আমি এইটুককে লিখতে পারি ভাই R1। তো R2 এর মান কত হচ্ছে, R2 এর মান হচ্ছে 4 ইন্টু R1 বা 4 ইন্টু R, বা 4 ইন্টু R। বুঝতে পারছো কি পারো নাই? জিনিসটা হলো আমার এই যে আয়তন সমান রেখে, এটা যদি তুমি খালি জাস্ট বের করতে পারো, এটুকু যদি তোমার জাস্ট মাথায় আসে যে আয়তন মানে কি AL, তাহলে তোমার এই ম্যাথ একদম সহজ। বুঝতে পারছো? ডান। না বুঝতে পারলে আবার একটু ব্যাক আইসা তারপর আবার দেখো, সব বুঝতে পারবা। ডান। 5 ওহম রোধকের মধ্য দিয়ে প্রতি মিনিটে 720 চার্জ প্রবাহিত হলে রোধকের প্রান্ত দ্বয়ের বিভব পার্থক্য কত হবে? মানে আমার ভি বের করতে বলছে। এখন এটাকে চার্জ দেওয়া আছে, আমি চার্জের ক্ষেত্রে ফর্মুলা কি জানি, Q is equal to IT। So Q is equal to IT, so I is equal to কি Q by T। আমাকে বলছে যে এই জায়গায় 720 কুলম চার্জ যাবে কত মিনিটে, প্রতি মিনিটে, তার মানে 1 × 60 সেকেন্ড। তার মানে আমার প্রতি সেকেন্ডে প্রবাহ কত হবে, ভাগ করলে আমার কত আসে, এই জায়গায় ভাগ করলে আসে আমাদের 12, ভাগ করলে কত আসে 12, সো 12 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার, 12 অ্যাম্পিয়ার। ডান। আই আমাদের পেয়ে গেলাম। এখন ভি বের করতে বলছে, আমি কি জানি ভি ইজ ইকুয়াল টু IR। ভি ইজ ইকুয়াল টু কি IR, আই এর মান 12, আর এর মান কত 5 ওহম, সো 5 হলে কত হয় 60 ভোল্ট। একদম সহজ ম্যাথ। ডান। একই ধরনের n সংখ্যক রোধকে সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ হয় x, তারগুলোকে শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ কত? ভাই এটা একটু ট্রিকি কোশ্চেন, আমরা সবাই উত্তর জানি, উত্তর আমাদের মুখস্থ, কিন্তু এটা তোমাকে বের করা জানতে হবে। সো বের করে যদি দেখি যে n সংখ্যক রোধকে যদি আমি সমান্তরালে যুক্ত করি তাহলে তুল্য রোধ কত। আমি সমান্তরালের ক্ষেত্রে তুল্য রোধ কিভাবে বের করি, 1/RP ইজ ইকুয়াল টু, যদি আমার n সংখ্যক রোধ, আমার কি n সংখ্যক রোধ, তো আমি প্রত্যেকটাকে ধরো আমি এভাবে লিখলাম যে 1/something, ধরো 1/R প্লাস 1/R প্লাস 1/R
প্লাস ডট 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 ডট। আমি যতগুলা আর দিব ততগুলা এন মানে তত আমাদের উপরে বসবে না। 2টা আর হলে কি 2/r, 3টা আর হলে 3/r। আমাকে বলতে এন সংখ্যক রোধক, তাহলে 1/rp ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, n/r। 1/rp ইকুয়াল টু কি, n/r। আমাকে বলে দিছে তুল্য রোধ হলো x, সমান্তরালে যুক্ত করলে তো rp এর মান আমি জানি x, সুতরাং তাহলে কি 1/x ইজ ইকুয়াল টু n/r লিখতে পারি না? সুতরাং r এর মান কি, nx। মানে আমার যে প্রতি যে রোধ, প্রত্যেকটা রোধের মান হলো কত, nx পাইছি। আমি কত পাইছি, nx। এখন আমি এটাকে শ্রেণীতে যুক্ত করব। কি করব ভাই, শ্রেণীতে যুক্ত করব। শ্রেণীতে যুক্ত করলে আমরা কি জানি, আর এস ইজ ইকুয়াল টু যতগুলা এন ততগুলা আর, সো এন আর। আর এর মান আমি কি পাইছি, nx। তো আমি কি লিখতে পারি, n ইন্টু nx ইজ ইকুয়াল টু n স্কয়ার x। বুঝতে পারছো কি পারো নাই? খুবই সহজ, খুবই সহজ, মানে খুবই সহজ। এগুলা ভাই আমরা যদি একটু মাথা খাটাই, এগুলা আমাদের কাছে কোনো বিষয় না। ডান। তারপরে কোন পরিবাহীর আপেক্ষিক রোধ বাড়ে কখন? ভাই আমরা জানি যে ভাই আপেক্ষিক রোধ উপাদান যখন পরিবর্তন হবে তখন বাড়বে। তো আমার উপাদান তখনই পরিবর্তন হবে যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে। তো তাপমাত্রা বৃদ্ধির সাথে আপেক্ষিক রোধ বাড়বে। ডান। 8 ওহম রোধের একটি তারকে সমান 4টি খণ্ডকে ভাগ করে এদেরকে সমান্তরাল সমবায়ে যোগ করলে তুল্য রোধ কত হবে? 8 ওহম রোধের একটা তারকে যদি সমান 4 খণ্ডে ভাগ করি, মানে প্রত্যেকটা পাবে 2 ওহম। প্রত্যেকটা পাবে কত ওহম? 2 ওহম। সো আমার তুল্য রোধ কত হবে, যে সমান্তরালে যুক্ত করি, সমান্তরালে যুক্ত করলে কি 1/rp ইজ ইকুয়াল টু কি 1/2 প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস 1/2। আমি এত কষ্টই করব না। আমার n যত আছে, n কত আছে, n হলো আমাদের 4টা, 4 বাই আমার প্রত্যেকটা r কত আছে, প্রত্যেকটা r আছে আমাদের 2 করে। সো আমার সরাসরি এটাও বসাই দিতে পারি, অথবা তুমি এইভাবে যোগ করতে পারো। তাহলে আমার কি আসে, যে 1/rp ইজ ইকুয়াল টু 2। তাহলে rp কত হবে, rp হবে ভাই আমাদের 1/2, মানে আমাদের হাফ বা 0.5 ওহম, যেহেতু আমাদের তুল্য রোধ চাইছে। ডান, সহজ। আরপি বা আরএস দ্বারা কি বুঝাচ্ছি, আরপি মানে হলো প্যারালালের যে আমাদের তুল্য রোধ, আরএস দ্বারা বুঝাচ্ছি মানে আমাদের সিরিজে যেটা তুল্য রোধ। জাস্ট সহজ করার জন্য। তারের রোধ বৃদ্ধির জন্য নিচের কোনটি দায়ী? ভাই তারের রোধ বৃদ্ধি করার জন্য কোনটা দায়ী হবে? আমরা কি জানি যে ভাই আর এস প্রপোর্শনাল টু রো এল বাই এ। সো আমাদের এই এল যখন বাড়বে রোধ তখন বাড়বে, এ যখন কমবে রোধ তখন বাড়বে। সো এই জায়গায় দেখো তারের দৈর্ঘ্য কমে গেলে হবে না, উচ্চতার ক্ষেত্রে বল বৃদ্ধি পেলে হবে না, তারের উষ্ণতা বৃদ্ধি পেলে, তারের উষ্ণতা বৃদ্ধি পেলে। সো কখন বাড়বে, তারের উষ্ণতা বৃদ্ধি পেলে বা তাপমাত্রা বাড়লে। তারপরে বলছি কি, একটি 3 ওহম রোধের তারকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হলো। একটি বাহুর প্রান্তের মান কি, এটা আমরা একটু আগে করে আসছি, 3টাকে ভাগ করলাম এই যে এরকম ভাবে। তারপরে যে 1 ওহম 1 ওহম 1 ওহম, দুইটা সিরিজে একটা সমান্তরালে, উত্তর হবে 2/3। ডান। নিচের কোনটি সঠিক নয়? ভাই আমরা জানি যে ভাই প্যারালালে থাকলে, আমি জানি প্যারালালে থাকলে হয় ইনভার্স, সিরিজে থাকলে হয় যোগ। সিরিজে থাকলে কি হয়, যোগ। এখন ভাই তোমার প্রথম দেখায় মনে হইতে পারে যে ভাই এই দুইটাই তো উল্টা, কিন্তু একটা জিনিস মনে রাখবা যে ভাই স্প্রিং, বাংলায় লিখি স্প্রিং এবং ধারক, এইটার ক্ষেত্রে সিরিজ আর সমান্তরাল। আমাদের যে রোধের ক্ষেত্রে আমরা পড়ি, রোধের ক্ষেত্রে উল্টা, রোধের ক্ষেত্রে হলো উল্টা। আমি ইনভার্সিটি প্রপোর্শনাল দ্বারা বুঝাইছি এটাই, যে এইটা আরেকটা উল্টা বা ইনভার্সিটি প্রপোর্শনাল। তো আমার রোধের ক্ষেত্রে হবে সিরিজ যোগফল, ধারক বা স্প্রিং এর ক্ষেত্রে হবে আমার এটা ইনভার্সিটি যোগফল। তারপরে আমাদের প্যারালালে হলো আমাদের রোধের ক্ষেত্রে হবে ইনভার্সিটি যোগফল, আর আমাদের স্প্রিং এর ক্ষেত্রে হবে সরাসরি যোগফল। তো এই ক্ষেত্রে দেখো প্যারালালে ধারক যোগফল করছে, ঠিক আছে, সিরিজে এটা আমাদেরকে উল্টা করছে। ডান। এই যে সিরিজে যোগ করছে রোধ, ঠিক আছে, আর পি, ভুল কোনটা, এই যে আর। ওকে, এটা হলো সঠিক উত্তর। দেন 2 ওহম এবং 4 ওহম রোধের দুটি তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি দুই প্রান্তে 6 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। রোধ দুটিতে উৎপন্ন ক্ষমতা তুলনা করো। হ্যাঁ, আমার এই জায়গায় কি নিয়ে, একটা হলো আর আর একটা হলো ভি। তো ফর্মুলাটা বের করতে হবে ভি আর আর নিয়ে। কি নিয়ে, ভি আর আর নিয়ে। সো আমরা কি জানি, পি ইজ ইকুয়াল টু ভি আই। সো আই যেহেতু নাই, আই এর পরিবর্তে এটা বসাবো। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর। তো আই মানে কি ভি বাই আর, সো এটা একটু লিখতে পারি ভি ইন্টু ভি বাই আর।
সো ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। কি ভাইয়া? ভি স্কোয়ার বাই আর। ক্ষমতা, সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর টি। এখন দুইটার ক্ষেত্রে কি আমার একই সময়, সো তুলনা যদি করি, দুইটা রোধের ক্ষেত্রে যদি আমি তুলনা করি, সো কি W1 বাই W2 ইজ ইকুয়াল টু আমাদের V1 স্কোয়ার বাই আর টি V2 স্কোয়ার বাই আর টি। এখন তুমি দেখো টি তো কাটাকাটি সেম সময়, দুই প্রান্তে 6 বিভব, মানে আমার এই ভি ও কাটা, আমার কি ও কাটা? ভি ও কাটা। তো এই জায়গায় আমাদের যে R1 R2 ছিল সেইটার ভিত্তিতেই, তো উপরে কি যাবে? উপরে যাবে R2, নিচে আসবে R1। ক্ষমতা কি হবে? R2 হলো 4, R1 হলো 2, সো কাটাকাটি করলে 2, সো এটা কি হবে? 2:1। ক্ষমতা কি হবে? 2:1। বুঝতে পারছো কি পারো নাই? আমাদের কিন্তু ভোল্টেজ সমান, টি ও সমান, তো এই জায়গায় আর এর ভিত্তিতেই আমাদের পুরো ক্যালকুলেশনটা ডান। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, এখন তোমার প্রশ্ন আসতে পারে, তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই 1:2 হবে নাকি 2:1? তুমি দেখো যে ভাই আমি আমি যদি উপরে R2 নেই, উপরে R2 নিলে কি আমাদের 2:1, আর উপরে যদি আমি R1 নেই সেটা হলো 1:2। ডান। 5 ওয়াট ইউনিট ইজ ইকুয়াল টু কত কিলোওয়াট পার আওয়ার? আমি জানি 1 ওয়াট ইউনিটে, আমি জানি 1 ওয়াট ইউনিটে আমার হলো 1 কিলোওয়াট পার আওয়ার। তো 5 ওয়াট ইউনিটে কত কিলোওয়াট পার আওয়ার হবে? ভাই 5 কিলোওয়াট পার আওয়ার। ডান। এরপরে 1 কিলোওয়াট ঘন্টা ইকুয়াল টু কত জুল? আমরা জানি 3.6 × 10⁶ জুল। তো এই জায়গায় আমার কি 36 দ্বারা করছে, তাহলে 36 ইন্টু একটা পাওয়ার কমে যাবে 10⁵ জুল। ওকে, ডান। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে 1200 ওয়াটের একটি ইস্ত্রি 30 মিনিট সময় কাজ করলে ব্যবহৃত তড়িৎ শক্তি কত হবে? দেখো যেহেতু কিলো ওয়াট আওয়ারে বলছে, তার মানে আমার মিনিটকেও ঘন্টায় নিতে হবে, আমাদের ওয়াট আছে সেটাকে কিলো ওয়াটে নিতে হবে। সো পাওয়ার কি বলছে? পাওয়ার ইকুয়াল টু কি 1200 ওয়াট, মানে কি 1.2 কিলোওয়াট। 30 মিনিট, টাইম কি বলছে? 30 মিনিট। 30 মিনিট মানে কি 30/60, 30/60 ঘন্টা, 30/60 ঘন্টা ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু কি ভাই আমাদের? ইজ ইকুয়াল টু হাফ ঘন্টা। ইজ ইকুয়াল টু কি হাফ ঘন্টা, বা আমাদের 30 মিনিট মানে হলো 0.5 ঘন্টা। তো আমার বলতে তড়িৎ শক্তির কথা, আমি জানি W ইজ ইকুয়াল টু পিটি, তার মানে কি 1.2 ইন্টু হাফ, মানে কত হবে? 0.6 কিলোওয়াট পার আওয়ার। খুবই সহজ ম্যাথ। ডান। তারপরে তড়িৎ চালক শক্তির একক কত? ভাই তড়িৎ চালক শক্তির একক কত? তুমি বলো তড়িৎ চালক শক্তি মানে কি? ই মানে কি ভাই? আমাদের ভি এর সমতুল্য, মানে উত্তর হবে কি ভোল্ট। ডান। তারপরে নিচের কোনটি ভোল্টের সমতুল্য? ভোল্টের সমতুল্য ভাই ভোল্ট মানে কি? ভি এর একক। ভোল্ট মানে কি? ভি এর একক। সো এই জায়গায় আমাদের জুল যেহেতু আছে, মানে কাজের সাথে কম্পেয়ার করছে, আমি কি জানি যে এই জায়গায় যেহেতু জুল বলছে, তার মানে হলো আমাদের ডাব্লিউ, এ বলছে মানে আই, এস বলছে মানে টি, আর আমাদের ভি। সো এইটার ফর্মুলাটাই আমরা কি জানি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি আই টি। সো আমার বলছে ভোল্টের সমতুল্য, মানে ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই আই টি। সো ডাব্লিউ এর একক কি জানি? জুল। নিচে কি হবে? অ্যাম্পিয়ার হবে আর সেকেন্ড হবে। তো এটা যদি আমি কনভার্ট করি তাহলে কি জুল পার এম্পিয়ার পার সেকেন্ড, জুল পার এম্পিয়ার পার সেকেন্ড। ওকে, ডান। এরপরে একটি 220 ভোল্ট 44 ওয়াট বাল্বের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? সো দেখো আমার এই জায়গায় আছে ভোল্ট, আমার এই জায়গায় আছে ভোল্ট, আমার এই জায়গায় আছে হলো পি, আর বের করতে বলছে আই। খুবই সহজ যে ভাই পি ইজ ইকুয়াল টু ভি আই। আমাদের পি এর মান কত ভাই? 44 ওয়াট, ভি এর মান হলো 220 ভোল্ট, আই এর মান বের করতে হবে। সো আই ইজ ইকুয়াল টু কি হবে? আমাদের 44 ভাগ 220, তো এটাকে যদি ভাগ করি এটা হলো 2, নিচে হলো কি আমাদের? নিচে হলো আমাদের 11, নিচে কি আমাদের 11। সো তুমি যদি এই জায়গায় একটু মানে নরমালি চিন্তা ভাবনা করো যে ভাই 2 কে যদি 11 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? আমাদের হবে 0.2 অ্যাম্পিয়ারের কাছাকাছি কিছু একটা। সো এই জায়গায় আমি সবসময় বলি হ্যান্ড ক্যালকুলেশনে আমাদের কখনো আমাদের অ্যাকুরেট বের করতে হয় না, আমাদের মোটামুটি ধরো অ্যাপ্রক্সিমেট আমরা বের করি। ডান। তারপরে কোন ভালভের ফিলামেন্টের রোধ হলো 50 ওহম, এর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 200 ভোল্ট হয়, এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? ভাই আমাদের এই জায়গায় রোধ দেওয়া আছে, আমার এদিকে কি দেওয়া আছে? আর দেওয়া আছে।
তারপরে বিভব পার্থক্য দেওয়া আছে ভি, আমাকে বের করতে বলছে আই, সো ভি ইজ ইকুয়াল টু আই আর, সো আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। ভি এর মান হলো 200 ভোল্ট আর রেজিস্ট্যান্স হলো 50, তো 4, উত্তর কত 4 অ্যাম্পিয়ার। ডান। এইভাবে তুমি লিখে নিবা বা তুমি একটু দেখে নিবা যে ভাই কি কি আছে, এটা থেকে কি ফর্মুলা বের করতে পারি। আর তুমি যখন ভর্তি পরীক্ষায় মানে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তুমি যখন ওএমআর দাগাবা অবশ্যই পেন্সিল ইউজ করবা এবং করার পরে মানে তুমি এটা সলভ করার পরে সুন্দর মতো মুছে দিবা। কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? ভাই তুমি ধরো এটা একটা পুরা সার্কিট, পুরা সার্কিটের যে তড়িৎ চালক শক্তি এটাকে আমরা ই দ্বারা কনভার্ট করি, আর ধরো এই দুই প্রান্তের মধ্যে যেটা সেটা হলো আমি ভি দ্বারা কনভার্ট করি, মানে ভি দ্বারা প্রকাশ করি। এখন ধরো এই জায়গায় আমার কোনো একটা অভ্যন্তরীণ রোধ আছে, সেটা কিন্তু এই ভি এর মধ্যে পড়বে না, কিন্তু ই এর মধ্যে পড়বে। তো এই জায়গায় সবসময় তড়িৎ চালক শক্তির চেয়ে ভি আমাদের যে ভোল্টেজ বা দুই প্রান্তের বিভব পার্থক্য কম হয়। যদি এই জায়গায় অভ্যন্তরীণ রোধ না থাকে তাহলে সেটা আমাদের সমান হয়, তড়িৎ চালক শক্তির চেয়ে কম হয়। দেন নষ্ট ভোল্ট আই আর এর মান কত? নষ্ট ভোল্ট মানে কি, যে ভাই ধরো আমার এই জায়গায় একটা বাল্ব আছে, আমার এই জায়গায় একটা বাল্ব আছে, এই বাল্বটাকে এখন আমি জ্বালাইতে চাচ্ছি, এই বাল্বটাকে কি আমি জ্বালাইতে চাইছি। সো এই জায়গায় আমার এই দুইটার এই দুই পাশে বা দুই প্রান্তের একটা বিভব পার্থক্য আছে। আমি যতটুকু বিদ্যুৎ পাস করতেছি ঠিক ততটুকুই যদি এইটা দিয়ে যায় এবং পুরাটাই যদি আমার এই বাল্বের মধ্যে দিয়ে যায় তাহলে আমার কোনো ভোল্টেজ নষ্ট হয় না। কিন্তু যদি এমন হয় যে ভাই আমার এই জায়গায় একটা অভ্যন্তরীণ রোধ আছে, এইটার জন্য আমার কিছু ভোল্টেজ লাগবে না, এটার জন্য আমার কাছে একটা ভোল্টেজ লাগবে না, এটাই হলো নষ্ট ভোল্টেজ, যেটাকে আমরা এটার মধ্যে দিয়ে কি কারেন্ট যাবে, যেহেতু শ্রেণীতে আছে আই সমান আর আর অভ্যন্তরীণ রোধ, এটা হলো কত হবে আমার যে টোটাল তড়িৎ চালক শক্তি মাইনাস আমাদের এই দুটার বিভব পার্থক্য। বুঝতে পারছো? মানে আমার এইটুকুর বিভব পার্থক্য আর এইটার যে নষ্ট বিভব পার্থক্য দুইটা মিলে আমার তড়িৎ চালক শক্তি। বুঝতে পারছো? ডান। এরপর একে 40 ওয়াট ও একটি 60 ওয়াট বাতিকে শ্রেণী সমবায়ে সাজানো হলে কোন বাতিতে বেশি উজ্জ্বল আলো দিবে? ভাই আমি শ্রেণী সমবায়ে সাজাইছি এবং উজ্জ্বল আলো লাগতেছে, তাহলে আমার বের করতে হবে ভাই কোনটাতে আমাদের পাওয়ার কনজাম্পশন বেশি, মানে কোনটায় আমার পাওয়ার বেশি কনজিউম করতেছে, কোনটা আমার পাওয়ার বেশি কনজিউম করতেছে। সো পাওয়ার কনজিউম করার ক্ষেত্রে যেহেতু শ্রেণী, সো কি পি ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর। সো আমার এই আরটা বের করতে হবে কারণ আই দুইটার ক্ষেত্রে সমান। সো আর এখানে যেটার বেশি হবে সেটা আমাদের বেশি পাওয়ার কনজিউম করবে, সেটাই আমার কি বেশি আলো দিবে। তো এই ক্ষেত্রে আমি এখন কোন ফর্মুলা ইউজ করবো? ভাই দেখো পি এর সাথে আমার যেহেতু এই জায়গায় বেশি উজ্জ্বল আলো ক্ষেত্রে আমি একটা ফর্মুলা তো জানি। আমি কি ফর্মুলা জানি? যে পি ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। পি ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। সো এই জায়গায় আমাদের পি এর মান কত? একটা ক্ষেত্রে হলো 40 আর একটা ক্ষেত্রে হবে 60। সো আমি আর যখন বের করব তো আর ওয়ান হবে কি ভি স্কয়ার বাই 40 আর আর টু ক্ষেত্রে কি হবে? আর টুর ক্ষেত্রে হবে ভি স্কয়ার বাই 60। ভি স্কয়ার বাই 60। এখন নিচে যত ছোট হয় আমাদের এইটার ভ্যালু তত বেশি হয় না। সো 40 এর ক্ষেত্রে আমাদের আর এর মানটা বেশি হবে। 40 এর ক্ষেত্রে কি আমাদের আর এর মানটা বেশি হবে। সো আর এর মান যত বেশি হবে, যেটা পাওয়ার কনজাম্পশন তত বেশি হবে, তত উজ্জ্বল আলো দিতে পারবে। তো 40 ওয়াটের ক্ষেত্রে আমি বেশি উজ্জ্বল আলো পাবো। ডান। এরপরে কোন বাল্বের ফিলামেন্টের রোধ 50 ওহম এবং এর দু প্রান্তের বিভব 250 ভোল্ট হলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত? ভাই খুবই সিম্পল, ভি ইজ ইকুয়াল টু আই আর, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তো ভি কত ভাই 250 ভোল্ট, আর হলো 50 ওহম, মানে আমার 5 এম্পিয়ার, কত 5 এম্পিয়ার। ডান। দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত এত হলে যদি একটির আপেক্ষিক রোধ এত হয় তাহলে অন্যটির আপেক্ষিক রোধ কত হবে? ভাই দেখো আপেক্ষিক রোধের অনুপাত চাইছে, আপেক্ষিক রোধের সাথে যদি আমি এটা মানে তুলনা করি, একটা যদি হয় দৈর্ঘ্যের অনুপাত 1:2 হয়, একটা আপেক্ষিক রোধ যদি 1 হয় পরেরটা হবে কি আমাদের 2। ডান। তারপরে একটি তারকে দুভাগে ভাগ করলাম, একটি তারকে দুই ভাগে ভাগ করছি, দুই ভাগে ভাগ করার পর আমার আপেক্ষিক রোধ কি পরিবর্তন হবে? না ভাই, আমাদের আপেক্ষিক রোধ একই থাকবে। ডান। এরপরে পরিবাহীর প্রচ্ছদের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে আমরা কি বলি? ভাই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতটুকু তড়িৎ প্রবাহ আছে সেটাকে আমরা বলি প্রবাহ ঘনত্ব। ডান। এরপরে দুটি 25 ওয়াট এবং 100 ওয়াট বৈদ্যুতিক বাল্বকে অনুক্রমিক সমবায়, অনুক্রমিক মানে শ্রেণী সমবায়, তো সেটা ক্ষেত্রে আমরা জানি যেটা বেশি উজ্জ্বল আলো দিবে কোনটা, যেটা আমাদের ওয়াটটা কম এবং রেজিস্ট্যান্সটা বেশি। তো ওয়াট কম কোনটা? 25 ওয়াট। সো 25 ওয়াট আমাদের বেশি উজ্জ্বল দিবে। ডান। তড়িৎ বর্তনী কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলো বীজগণিতিক সমষ্টি হলো 0। এটা হলো আমাদের কি
কিরশফের প্রথম সূত্র। ওকে, আর দ্বিতীয় সূত্র কি নিয়ে, যে ভাই আমাদের যে তড়িৎচালক শক্তি সেটা সমান হয়, যেটা কার সূত্র, কিরশফের প্রথম সূত্র। দেন নিচের কোন যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য তড়িৎচালক শক্তি নির্ণয় করা যায়? আমরা জানি পোটেনশিওমিটারের মাধ্যমে আমরা বিভব পার্থক্য ও তড়িৎচালক শক্তি নির্ণয় করতে পারি। তারপরে মিটার ব্রিজ নিচের কোনটির ভিত্তিতে নির্ণয় করা হবে? ব্রিজ, তো এটা হবে কি হুইস্টন ব্রিজ নীতি, না। এরপরে একটি হুইস্টন ব্রিজের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বাহুতে এত ওহমের রোধ স্থাপন করলে চতুর্থ বাহুতে কত রোধ স্থাপন করলে বেশি সাম্য অবস্থায় থাকবে? আমরা জানি P/Q is equal to R/S। আমার কি প্রথমটা কি 4, তাহলে 4/10 ইকুয়াল টু 16/x। তো কাটাকাটি খেলা আমি করব, কাটাকাটি খেলা করলে কি 2 হবে, এই জায়গায় 4 4 4, এখানে 2, তারপর 5, সুতরাং x ইজ ইকুয়াল টু কি হবে, সরি 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 সরি, এখানে 4, তারপরে এটা কি, এটা গুণ, সো x ইজ ইকুয়াল টু কি হবে 10 × 4 ইজ ইকুয়াল টু 40 ওহম। উত্তর কি হবে 40 ওহম। ঠিক আছে, ডান। তারপরে যদি বহিস্থ বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ থাকে না, তখন তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য v এবং ওই কোষের তড়িৎচালক সম্বন্ধে কোন সম্পর্ক সঠিক? মানে এই জায়গায় আসলে বুঝাইছে যে ভাই আমার কোনো বহিস্থ বর্তনীতে তড়িৎ প্রবাহ নাই, মানে আমার কোনো অভ্যন্তরীণ রোধ নাই। অভ্যন্তরীণ রোধ না থাকলে ভাই E = P, ডান, মানে নষ্ট ভোল্টেজ নাই। তারপরে কিরশফের দ্বিতীয় সূত্র কোন রাশির সংরক্ষণ নির্দেশ করে? ভাই দ্বিতীয় সূত্র কি নিয়ে? ভাই তড়িৎচালক শক্তি নিয়ে। তো তড়িৎচালক শক্তি সংরক্ষণ নিয়ে দ্বিতীয় সূত্র, ডান। এরপরে নিচের কোন সূত্র ব্যবহার করে হুইটস্টোন ব্রিজ নীতি প্রতিপাদন করা যায়? আমরা জানি ভাই এটা হলো কিরশফের সূত্র, ডান। সাম্যাবস্থায় কোনো হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটারের প্রবাহের মান কি হয়? সাম্যাবস্থায় বলছে, সাম্যাবস্থায় গ্যালভানোমিটার প্রবাহের মান হয় একটা বড় শূন্য, ডান। নিচের কোনটি হুইটস্টোন ব্রিজের সাহায্যে পরিমাপ করা হয়? ভাই হুইটস্টোন ব্রিজের সাহায্যে আমরা কি পরিমাপ করি? আর 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 না, উত্তর কি হবে ভাই আমাদের রোধ, উত্তর কি হবে রোধ, ডান। শান্ট হলো যন্ত্রের সাথে আমরা সমান্তরালে একটা নিম্নমানের রোধ ইউজ করি, যাতে আমাদের এইদিকে আমাদের কম প্রবাহ হয়। সো যাতে কম প্রবাহ হয় এই দিক দিয়ে, সো এই জায়গায় আমরা একটা সমান্তরালে নিম্নমানের রোধ ইউজ করি। এটা কি সমান্তরালে যুক্ত নিম্নমানের রোধ। সো গ্যালভানোমিটারে তড়িৎ বর্তনীতে আমরা শান্ট কেন ব্যবহার করি? কারণ গ্যালভানোমিটারে যাতে বিদ্যুৎ প্রবাহ কমে যায়, কারণ যেদিকে আমাদের রোধ কম সেদিকে আমাদের বেশি চলে যাবে। তো এই জায়গায় আমাদের যাতে গ্যালভানোমিটারটা নষ্ট না হয়, তাই আমরা শান্ট ব্যবহার করি, যেটাকে বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য। তারপরে G = গ্যালভানোমিটারের রোধ, S যদি হয় আমাদের শান্টের রোধ, তাহলে শান্ট ধ্রুবক কি? আমরা জানি শান্ট ধ্রুবক হলো এই যে গ্যালভানোমিটারের রোধ, আর শান্টের যে রোধ বাই হলো শান্টের রোধ, এটা হলো আমাদের শান্ট ধ্রুবক, ডান। এরপরে অ্যামিটারের পাল্লা বৃদ্ধির সমীকরণ কোনটা? আমরা জানি অ্যামিটারের পাল্লা বৃদ্ধির সমীকরণ হলো SR(n-1), এটা হলো আমাদের অ্যামিটারের পাল্লা বৃদ্ধির সমীকরণ, ডান। তারপরে কোষের তড়িৎচালক বল পরিমাপ করার যন্ত্রের নাম কি? ভাই তড়িৎচালক বল আমরা একটু আগে দেখে আসছি না, সেটা কি? আমাদের পটেনশিওমিটার। ওকে, তারপরে একটি মিটার ব্রিজের বাম ও ডান ফাঁকে 2 ওহম এবং 3 ওহম রোধ যুক্ত করলে বাম প্রান্ত থেকে কত দূরে সাম্যাবস্থা পাওয়া যাবে? ভাই দেখো বামে যেটা আছে সেটা বামে হবে, বামে হলে কি 2 ওহম, ডানে হলো 3 ওহম। তো ধরো বাম থেকে L দূরত্বে, তো ডান থেকে কি 100 - L, কারণ আমরা জানি সেটা কি 100 সেন্টিমিটার বা 1 মিটারে আমরা কল্পনা করি মিটার বেজ যেহেতু, তো এটা আমি গুণ করে দেব, তাহলে কি 3L = 200 - 2L, তো এটা কি 5L = 200, সুতরাং L = কি আমাদের 40 সেন্টিমিটার। তো বাম প্রান্ত থেকে কত সেন্টিমিটার? 40 সেন্টিমিটার। এরকম ম্যাথ ভাই প্রচুর পরিমাণে আসে এমসিকিউতে, ডান। এবার একটি মিটার ব্রিজের বাম ফাঁকে 5 ওহম এবং ডান ফাঁকে একটি অজানা রোধ সংযুক্ত আছে। এই অবস্থায় প্রতিমিত বিন্দু তারটিকে এত অনুপাতে ভাগ করলে আমাদের অজানা রোধটির মান কত হবে? ভাই আমার এই জায়গায় x/5 = কি ভাই 3/2 অনুপাত। তো অনুপাতটা যদি এমন হয় তখন কি হবে যে ভাই x = 15/2, উত্তর কি হবে? উত্তর হবে আমাদের 7.5, উত্তর কি হবে 7.5, ডান। গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হয় কখন? ভাই যখন আমাদের শান্টের রোধ থাকবে শূন্য, তখন প্রত্যেকটা আমাদের পুরো প্রবাহ যাবে শান্ট দিয়ে। তো উত্তর কি হবে? আমাদের শান্টের রোধ যখন 0 ওহম হবে। আশা করি বুঝতে পেরেছো। খুবই সহজে তোমাদেরকে চলতড়িতের ম্যাথ গুলো করানোর চেষ্টা করছি। সো আশা করি এই রিলেটেড ম্যাথ আর কোনোদিন তোমাদের ভুল হবে না। ওকে? সো বেস্ট অফ লাক ফর ইওর এক্সামস। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।